আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। সত্যিকার অর্থেই দুর্দান্ত লেভেলের নানা রকম ফটোগ্রাফি এক্সপিরিয়েন্সের পাশাপাশি এক্সট্রিম গেমিং এক্সপিরিয়েন্স প্লাস লং টাইম চার্জ ব্যাকআপের সুবিধা দিয়ে আসা মারাত্মক শক্তিশালী অফিসিয়াল এই ফোনটির নাম হলো অনার ম্যাজিক 6 প্রো। এই ফোনটা অনেক দিন ধরেই আমাদের কাছে রয়েছে। এটার ক্যামেরা পারফরমেন্স, তার পাশাপাশি চার্জ ব্যাকআপ সহ গেমিং এক্সপিরিয়েন্স আমাদের কেমন ছিল, তার পাশাপাশি এই ফোনটা প্রিমিয়াম ফোন হিসাবে রাইট নাও কেনা উপযোগী কিনা, তার সব কিছুই আজকের ভিডিওতে তুলে ধরবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। বিশাল এই বক্সের ভিতরে রয়েছে 100 ওয়াটের ওয়্যারলেস চার্জার, অনার ইয়ারবাডস X5 প্রো, অনার ম্যাজিক 6 প্রো মোবাইল বক্সটি, সেই সাথে অনারের প্রিমিয়াম সার্ভিস কার্ড। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 100 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং অনার ম্যাজিক 6 প্রো মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মেটাল বডি ফ্রেম সহ ব্যাক প্যানেলে ইকো লেদার তথা ব্রাশ ম্যাটেরিয়ালসের ফিনিশিং দিয়ে আসা এই ফোনটির ডিসপ্লেতে রয়েছিল ন্যানো ক্রিস্টাল শিল্ড, যেটা অত্যন্ত শক্তিশালী। রাইট টার্ম মার্কেটে থাকা যে কোনো প্রিমিয়াম ফোনের ডিসপ্লে থেকে এই ফোনটার ডিসপ্লে এবং ফোনের ব্যাক প্যানেল দুটোই খুবই শক্তিশালী। তার পাশাপাশি আমার কাছে থাকা এই ফোনটার কালার ভেরিয়েন্টের নাম হলো এপি গ্রিন। এই মোবাইলটির আরও একটি কালার ভেরিয়েন্ট অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে পাওয়া যায়, সেটা হলো ব্ল্যাক কালারে। তাছাড়া এই মোবাইলটাতে IP68 এর ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ পানিতে ডুবিয়ে রাখলে আপনার কিছু হবে না, বাট লং টাইম মানে আধা ঘন্টা 40 মিনিটের উপর আবার পানিতে ডুবিয়ে রাখবেন না, সেই ক্ষেত্রে আবার পানি ঢুকে যাওয়ার চান্স রয়েছে। যাই হোক, 6.8 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটার থিকনেস হলো 8.9 মিলিমিটার এবং ওয়েট হলো 225 গ্রাম। ফোনটা একটু ভারী, বাট ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে আমরা একদম কমফোর্টেবল ভাবে এই ফোনটি ইউজ করতে পেরেছি। আরেকটা বিষয় হলো এই ফোনের যে ডিসপ্লেটা রয়েছে এটা হলো কোয়াড কার্ভ ডিসপ্লে, অর্থাৎ সামনেও কার্ভ পিছনেও কার্ভ। তার পাশাপাশি এই ডিসপ্লেটা হলো LTPO OLED প্যানেলের ডিসপ্লে, যাতে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, বাট এটা 1 হার্জ থেকে 120 হার্জ, অর্থাৎ যখন প্রয়োজন 1 হার্জ রিফ্রেশ রেট ইউজ হবে, আবার যখন প্রয়োজন একটু বেশি তখন 120 হার্জ রিফ্রেশ রেটও এই ডিসপ্লেটা ইউজ করবে অটোমেটিকভাবে। তার পাশাপাশি ডিসপ্লেতে কিন্তু ডলবি ভিশন রয়েছে, অর্থাৎ ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে এবং HDR এর সাপোর্ট রয়েছে। ডিসপ্লেটি রেজুলেশন হলো 2800x1280 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি হলো 453 ppi। এই ফোনটার ডিসপ্লেতে আবার 100% DCI P3 কালার গামুট রয়েছে, TUV রাইনল্যান্ডের সার্টিফিকেশন রয়েছে। বাট একটা ইম্পর্টেন্ট বিষয় হলো ফোনটা যখন আমরা আউটডোরে ইউজ করতে গিয়েছি প্রায় 5000 নিটসের মতো পিক ব্রাইটনেস থাকার কারণে মূলত ব্রাইটনেস রিলেটেড কোনো প্রবলেম আমরা ফেস করিনি। একদম দুর্দান্ত লেভেলের, মানে যেটা বলে অনেক ব্রাইটার ডিসপ্লে, সেই সাথে টাচ সেন্সিটিভিটিও খুবই ভালো এবং ডিসপ্লের উপরের দিকে দুটো সেলফি ক্যামেরার মতো দেখা গেল, একটা রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আরেকটা হলো TOF এর 3D বায়োমেট্রিক সেন্সর, অর্থাৎ ডাইরেক্ট এই সেন্সর আপনার ফেস স্ক্যান করে ফোনটা আনলক করে ফেলে। নর্মালি যে বিষয়টা হয় অন্যান্য ফোনে কিন্তু এখানে যে ক্যামেরা থাকে সেটা দিয়ে জাস্ট কোনো রকম ফেসটা AI এর মাধ্যমে আনলক করে, বাট এটাতে একটা আলাদা সেন্সরই দেওয়া রয়েছে। সো সেই সেন্সরের মাধ্যমে খুব ভালোভাবে ফেস স্ক্যান করে আনলক করে, যেটা যথেষ্ট সিকিউরড আমি বলবো অন্যান্য যে কোনো ফোনে ফেস আনলক সিস্টেমের থেকে। সেই সাথে ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়া মারাত্মক পাতলা, আলট্রা থিন বলতে পারেন এবং সিমেট্রিক্যাল টাইপ, অর্থাৎ চারদিক থেকেই সমান। মোবাইলটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম রক এবং পাওয়ার বাটন, মোবাইলটার লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশ রয়েছিল স্পিকার, নয়েজ ক্যান্সেলিং মাইক এবং আয়ার ব্লাস্টার। মোবাইলটার নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম ইউজ করা গেলেও এই ফোনটাতে নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। সেই সাথে ফোনে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে, বাট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা নিচে, আর একটু যদি উপরে হতো তাহলে বেশ ভালো লাগতো, বিকজ এত বড় ডিসপ্লে হিসাবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা একটু উপর হওয়াটা আসলে ওভারঅল বেস্ট হইতো। এই ফোনটাতে অনারের ম্যাজিক OS 8 রয়েছে এবং তার পাশাপাশি অপারেটিং সিস্টেম হিসাবে Android 14 রয়েছে এবং এটা কিন্তু একটা 5G ফোন। তার পাশাপাশি এই ফোনটাতে 8GB ভার্চুয়াল র্যামও রয়েছে। আর এই ফোনটা যদি আমি UI পারফরমেন্সের কথা বলতে চাই, টুকটাক কিছু ব্লটার বা আননেসেসারি অ্যাপস রয়েছে, বাট সেগুলো আপনারা চাইলে ধরে ডিলিট করে দিতে পারেন, ওগুলা খুব বেশি আননেসেসারি আমি বলবো না। তার পাশাপাশি একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি, যেটাকে বলা হয় রক সলিড পারফরমেন্স আর কি। কোনো ধরনের কোনো ল্যাগিংস ট্যাগিংস আমরা এই ফোনটার UI থেকে পাই নাই। আর আপডেটের ব্যাপারে একটা কথা বলে রাখি,
অনারের ফোনগুলো নর্মালি বেশ কয়েক বছরে আপডেট দিয়ে থাকে, সো এই ফোনটা আমরা 2 থেকে 3 বছরে আপডেট পাবো, এটা মোটামুটি আমরা কনফার্ম। সো আপডেট নিয়ে কোনো প্রবলেম নাই। ইনফ্যাক্ট আমরা এই ফোনটা যে 1 মাস ধরে ইউজ করতেছি এর মধ্যে প্রায় 2 থেকে 3টা সিকিউরিটি প্যাচের আপডেট আমরা এই ফোনে পেয়েছি এবং আপডেট করেছি। টুকটাক নানা রকম ইস্যুস ছিল, আস্তে আস্তে সেটা সলভ হয়ে গেছে। সো আপডেট জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি প্রিমিয়াম ফোনের ক্ষেত্রে, যেটা কিন্তু এই ফোন বেশ ভালোভাবে প্রোভাইড করতেছে এবং ফিউচারও করবে। দেন এই মোবাইলটার রিয়ার প্যানেলে 3টা ক্যামেরা রয়েছে, যার মধ্যে মেইন ক্যামেরাটা হলো 1.4 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সুপার ডাইনামিক ফ্যালকন ক্যামেরা H9000। দেন আরেকটা হলো 2.6 অ্যাপারচারের 180 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল স্যামসাং আইসোসেল HP3 সেন্সর। দেন আরেকটা ক্যামেরা হলো 2 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল অমনিভিশনের D40 সেন্সরটি। এই ফোনটার ক্যামেরাতে যখন আমরা ছবি তুলেছি 3টা ক্যামেরারই ফোকাসিং খুবই ভালো, এটা নিয়ে কোনো কমপ্লেইন নাই। তার পাশাপাশি ক্যামেরাগুলোতে যখন আমরা আউটডোরে ছবি তুলেছি মোটামুটি বেশ ভালোই ছবি তুলতে পেরেছি। সামটাইমস কিছুটা ফ্যাকাশে প্রবলেমটা আমরা পেয়েছি আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ছবি তোলার সময়, বাট নর্মালি আবার ইনডোর ওই প্রবলেমটা পাইনি। এবং তার পাশাপাশি ফোনটা দিয়ে যখন আমরা পোর্ট্রেট মোডের ছবি তুলেছি, ট্রাস্ট মি, খুবই ভালো লেভেলের, মানে দুর্দান্ত লেভেলই বলবো আমি। সেটা হলো এইটার যে ডাইনামিক রেঞ্জ রয়েছে খুবই নাইস, এজ ডিটেকশনও মারাত্মক লেভেলের, খুব ভালো এজ ডিটেক্ট করে। ট্রাস্ট মি, যারা আপনারা খুব একটা ফটোগ্রাফি করেনও না তারাও যদি ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলেন অনেক ভালো ছবি আসবে, বিকজ এই ফোনটার ব্যাকগ্রাউন্ড প্রসেসিং খুবই ভালো। এবং ট্রাস্ট মি, পোর্ট্রেট মোডের জন্য অনেক ফোন আছে প্রিমিয়াম রেঞ্জে, তার থেকে আমার এই ফোনের পোর্ট্রেট মোডের ক্যামেরা পারফরমেন্স বেশ ভালো মনে হয়েছে। তার পাশাপাশি এই ফোনটাতে হাইস্ট 4K 60 fps এ ভিডিও শুট করার সুবিধা রয়েছে এবং ফোনটাতে OIS রয়েছে। সো আমরা ভিডিও শুট করেছি 1080p 60 fps এ, বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও শুট করেছি এবং সত্যি কথা বলতে খুবই স্টেবল পারফরমেন্স পেয়েছি। এবং ভিডিও ক্যামেরার জন্য আমার কাছে এই ফোনটার পারফরমেন্স খুবই ভালো লেগেছে। কালার অ্যাকুরেসিও কিন্তু যথেষ্ট ভালোভাবে ধরে রাখে ভিডিও করার সময়। সেই সাথে এই মোবাইলটার সেলফি ক্যামেরাটা হলো 2 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং সেলফি ক্যামেরার ছবি তোলার সময় যদি প্রপার লাইট কন্ডিশনের ছবি তুলে অনেক ভালো ছবি উঠে, বাট সামটাইমস দেখা গেল যে আমি লাইটের এগেনস্টে যখন ছবি তুলতে যাচ্ছি বা লাইটের পজিশনে বা পাশাপাশি রেখে ছবি তোলার সময় কিছুটা ফ্যাকাশে পেয়েছি। বাট নর্মালি ইনডোরে যখন আমরা ছবি তুলেছি যথেষ্ট ভালো কালার প্রোভাইড করতেছিল, অ্যাকুরেসিও আমি মনে করি যে কালারে যথেষ্ট ভালো ছিল। আর পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক আছে, এজ ডিটেকশনও যথেষ্ট ভালো। তবে সেলফি ক্যামেরার পারফরমেন্স যদি আরেকটু বেশি ভালো হতো তাহলে আমাদের কাছে আরেকটু বেশি ভালো লাগতো। দেন এই ফোনটার স্পিকারের কথা বলতে গেলে এই ফোনটাতে ডুয়াল স্পিকার রয়েছে, সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত লেভেলের। যারা মুভি দেখেন, যাদের স্পিকারতে সাউন্ডটা একটু সলিড প্রয়োজন, তারা এই ফোনে মুভি দেখেও কিন্তু অনেক মজা পাবেন, বিকজ এই ফোনের স্পিকার থেকে সিনেমাটিক ফিলটা খুব ভালোভাবে পাওয়া যায়। দেন এই মোবাইলটি হচ্ছিল 5600 mAh ব্যাটারি, এবং এটা হলো সিলিকন কার্বনের জেনারেশন 2 ক্যাটাগরি ব্যাটারি। এর আগে আমরা সিলিকন কার্বনের অন্য আরেকটা ব্যাটারি দেখেছিলাম অনারেরই আরেকটা ফোনে, বাট এই ব্যাটারির বিশেষত্ব হলো এটা হাই ডেন্সিটি ব্যাটারি, অর্থাৎ শর্ট স্পেসে বেশি মিলিঅ্যাম্পিয়ার দেওয়া সম্ভব এই ব্যাটারিতে। দ্যাটস ওয়াই কিন্তু নর্মাল এই প্রিমিয়াম রেঞ্জের ফোনগুলোতে কিন্তু আমরা 5000 mAh ব্যাটারি দেখে থাকি, বাট এটাতে কিন্তু এক্সট্রা 600 mAh বেশি রয়েছে, এবং তার কারণে কিন্তু ফোনটা বেশি একটা মোটাসোটা হয়নি। সো এটা অবশ্যই অনেক বড় একটা সুবিধা। এবং সেই সাথে সিলিকন কার্বনের ব্যাটারি হওয়ার কারণে এই ফোনটার কিন্তু চার্জ ব্যাকআপও আমরা যথেষ্ট ভালো পেয়েছি। একবার চার্জ করার পর আমরা প্রায় 2 দিন থেকে 2.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি হালকা পাতলা বেসিক ইউজ করে। আরেকটা বিষয় হলো যেহেতু 1 আওয়ার্স থেকে 120 আওয়ার্স রিফ্রেশ রেট, মানে যখন যেটা প্রয়োজন সেইভাবে ইউজ হয়। সো ফর দ্যাট রিজন যদি আপনি ফোনটা একেবারেই ইউজ না করেন তখন চার্জও একেবারেই খুব কম ড্রেন হয়। দ্যাটস ওয়াই এটা কিন্তু চার্জ ব্যাকআপ এত ভালো আমরা পেয়েছি। আর যখন আমরা এই ফোনটা অনেক এক্সট্রিম ইউজ করেছি তখনও এই ফোনটা চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 9 ওয়াটসের কাছাকাছি, যেটা কিন্তু খুবই ইমপ্রেসিভ এত বড় ডিসপ্লে এই ফোন হিসাবে। তাই এই মোবাইলটি ছিল স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার, এবং এই মোবাইলটার জিপি হিসাবে রয়েছিল অ্যাড্রিনো 750, এবং এই মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 14,15,330। বেঞ্চমার্ক স্কোর টেস্টার রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। দেন এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 মারাত্মক শক্তিশালী একটা প্রসেসর। অনেকে বলেন যে এই প্রসেসরে হিটিং ইস্যুস আছে, বাট আমরা এই ফোনটাতে হিটিং প্রবলেমটা পাই নাই। ইনফ্যাক্ট গেমিং করার সময় মোটামুটি বেশ ভালো গ্রাফিক্স সেটিং আমরা পাবজি গেমসটা খেলেছি, একদম স্টেবলভাবে 80 থেকে 85 FPS পেয়েছি আমরা পাবজি গেমসটা খেলার সময়। ল্যাগিং ফ্রেম ড্রপের একেবারেই আমরা দেখা পাই নাই। তার পাশাপাশি ফোনটা লং
টাইম গেম প্লে তো খুব একটা হিট হয় না। সো খুবই ভালো লেগেছে পাবজি গেমসটা এই ফোনে খেলে। তার পাশাপাশি এই ফোনটাতে আমরা জেনশিন ইম্প্যাক্ট গেমসটা খেলেছি, সেখানে আমরা অন অ্যান এভারেজ 60 FPS পেয়েছি জেনশিন ইম্প্যাক্ট গেমটা খেলার সময়, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে ফোনটা স্লাইটলি হিট হয় লং টাইম গেম প্লে করার সময়। এছাড়া ওভারঅল জেনশিন ইম্প্যাক্ট গেমের গ্রাফিক্যাল পারফরমেন্স থেকে শুরু করে গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল এই ফোনে খেলার সময়। এই মোবাইলটার প্রাইসের কথা বলতে গেলে বাংলাদেশ মার্কেটে এই ফোনটা একটা ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 12GB র্যাম 512GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR5X এবং স্টোরেজটা হলো UFS 4.0 এবং এই ফোনটার প্রাইস হলো 1,29,999 টাকা। এটা কিন্তু একটা অফিসিয়াল ফোন, সো অফিসিয়াল প্রাইস এটা। একটা কথা একটু ওপেনলি বলেই দেই, প্রিমিয়াম ফোন যেই কনফিগারেশন এসেছে আর আমরা যেই পারফরমেন্স পেয়েছি, ক্যামেরা বলেন, ডিসপ্লে বলেন, ব্যাটারি বলেন, গেমিং বলেন, আই থিঙ্ক যে ফোনগুলো মার্কেটে আছে, স্যামসাংয়ের যদি আমি প্রিমিয়াম ফোনের কথা বলি বা আইফোনের সবচেয়ে প্রিমিয়াম মডেলের কথা যদি বলি, সেগুলো কিন্তু অফিসিয়াল প্রাইস প্রায় 2.5 লাখ টাকার কাছাকাছি। সো সেই হিসাবে এটা কিন্তু অফিসিয়াল প্রাইস 1,30,000 টাকা। তার পাশাপাশি আপনারা অনেকেই আছে যারা ক্রেডিট কার্ডে ফোন কিনতে পারেন, তারা কিন্তু এই ফোনটা আবার দেখা গেল যে বিভিন্ন কার্ড বেসিসে 18 মাসের ইনস্টলমেন্টেও কিন্তু এই ফোনটা আপনারা কিনতে পারবেন। সো অফিসিয়ালি যদি আমি চিন্তা করি, যেই ফোনগুলো বাংলাদেশে আছে, কনফিগারেশন আর এই ফোনের পারফরমেন্স বিবেচনায় সবগুলো ফোনের থেকে আমার কাছে এই ফোনটা ভালো লেগেছে। বাট স্টিল এতক্ষণ তো আমরা স্পেসিফিকেশনের কথা বললাম, ওভারঅল এই ফোনটা কী বিষয় আমাদের ভালো লেগেছে এবং কী বিষয় ভালো লাগেনি সেটা নিয়ে যদি আমি কথা বলি, নাম্বার 1 যে বিষয়টা আমি বলবো এই ফোনের, সেটা হলো এই ফোনটা প্রাইস হিসাবে আলট্রা ওয়াইড ক্যামেরা যেটা রয়েছে যথেষ্ট ভালো কনফিগারেশনে, বাট কেন জানি আমার কাছে সামটাইমস ডে লাইটের ছবি তোলার সময় কেন জানি কিছুটা ফ্যাকাশে ছবি পেয়েছি বলে আমার মনে হয়েছে। সো এইটা মূলত সফটওয়্যার বাগস, ইন ফিউচার আপডেট এসে এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে, এটা নিয়ে আমি অনেক বেশি চিন্তিত না, বিকজ অনারের ফোনগুলোতে অনেক আপডেট আসে, সো আস্তে আস্তে এটা সলভ হয়ে যাবে। এছাড়া যেই প্রাইসে এই ফোনটা এসেছে আমার কাছে বাদ বাকি সবকিছু ঠিকঠাক লেগেছে। অনেকের কাছে ব্যাক প্যানেলের হয়তো পারে যে ক্যামেরার এই মডিউলারটা বা ক্যামেরার এই হাউসটা হয়তো বা ভালো লাগবে না, বাট যেহেতু এটা সেন্সরটা বেশ বড় সড়ো সাইজের সেন্সর, দ্যাটস ওয়াই এটা আসলে একটু বড় হয়ে গিয়েছে। বাট এই আউটলুকটা যদি প্রবলেম না হয়, দেন আমার কাছে মনে হয় বাদ বাকি সবকিছু ঠিকঠাক আছে। আর ভালো দিকের কথা যদি বলতে চাই, এই ফোনটার ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর সব থেকে বড় বিষয়, যত প্রিমিয়াম ফোন আছে তার মধ্যে অনারের এই ফোনটার কিন্তু অনেক শক্তিশালী। নট অনলি অনারের সবগুলো ফোনই কিন্তু শক্তিশালী হয়ে থাকে। এটা ডিসপ্লে, ব্যাক প্যানেল খুবই শক্তিশালী, মানে আমাদের হাত থেকে পড়েও গিয়েছিল, কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি। নর্মাল প্রিমিয়াম ফোনগুলোতে কিন্তু রিস্ক থাকে, মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম। যাক, দেন আরেকটা বিষয় হলো এই ফোনটার স্পিকার পারফরমেন্স আমাদের কাছে খুবই ভালো লেগেছে। ডিসপ্লেতে মিডিয়া কনজিউম করে যেমন ভালো লেগেছে, তার পাশাপাশি এই ফোনটার ব্যাটারি, স্পেশালি চার্জ ব্যাকআপ খুবই ভালো। মানে 2.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পাওয়া কিন্তু অনেক বড় একটা বিষয় এত বড় ডিসপ্লে থাকার সত্ত্বে। তার পাশাপাশি ফোনটার ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো। ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো আমি মনে করি যে স্যাম্পলস রয়েছে, সেটা আপনারা আমাদের ভিডিওতে যে দেখে নিন, তাহলে আইডিয়া হয়ে যাবে। আর গেমিংটা আমাদের খুবই ভালো লেগেছে। যারা খুব এক্সট্রিম গেমিং পছন্দ করেন, কনসিস্টেন্ট FPS প্রয়োজন, জেনশিন ইম্প্যাক্টের মতো গেমগুলো খেলে থাকেন বা পাবজি খুব বেশি পরিমাণে খেলেন, তাদের কাছে এই ফোনটার গেমিং পারফরমেন্স অনেক ভালো লাগবে, বিকজ লং টাইম গেম প্লেতে এই ফোনটা হিট হয় না। দেন সব থেকে বড় কথা, লং টাইম ইউজেসের ক্ষেত্রে যে কোনো ফোনের ইউআইটা খুব ইম্পর্টেন্ট। আর অনারের ইউআই কিন্তু খুবই স্মুথ, কোনো ল্যাগিং, ফ্রেম ড্রপ এই ফোনটার ইউআইতে আমরা পাইনি। সো ইউআই নিয়ে কোনো ইস্যুস নাই। আর আপডেটের কথা আমি ভিডিওতেও বলেছি যে এই ফোনটাতে আমরা 1-1.5 মাস ইউজ করতেছি, এর মধ্যে 3-4টা আপডেট এসেছে। সো আপডেট আপনারা রেগুলার বেসিসে পাবেন। টুকটাক যদি বাগস এসেও পড়ে, ফিউচার আপডেটে এই ফোনটা ঠিকঠাক হয়ে যাবে। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে অনার ম্যাজিক 6 প্রো অর্থাৎ এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।